ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ পাঠ করব ফ্রাঞ্জ কাফকার একটি বিখ্যাত গল্পের নাম বিচার। গল্পটি শুরু করার আগে লেখক সম্পর্কে দু একটি কথা। বিংশ শতাব্দীর বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী লেখক ফ্রাঞ্জ কাফকা। শেক্সপিয়ারের পরে আর কোনো লেখককে নিয়ে এতটা গবেষণা হয়নি যা হয়েছে তাকে নিয়ে। গত শতকের 90-এর দশকের মধ্যভাগের আগেই তাকে নিয়ে লেখা হয়ে গেছে 10,000 বই। 1996 থেকে 2010 পর্যন্ত সময় প্রতি 10 দিনে তার উপর বের হয়েছে একটি করে নতুন বই। মাত্র 9টি পূর্ণাঙ্গ গল্প, 3টি অসমাপ্ত উপন্যাস, সামান্য কয়েকটি অসমাপ্ত বড় গল্প, কিছু গদ্য স্কেচ, ডায়েরি ও চিঠি রেখে যাওয়া এই লেখকের, যিনি বন্ধুকে আদেশ দিয়েছিলেন তার সব লেখা যেন পুড়িয়ে ফেলা হয়। ক্ষুদ্রায়তন পাণ্ডুলিপির মূল্য ধরা হয়েছিল 10 কোটি পাউন্ড, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বিক্রি করেননি। সাহিত্যে নোবেল বিজয়ী 109 জন লেখকের মধ্যে 32 জনই নিজেদের ওপর কাফকার প্রভাবের কথা স্বীকার করেছেন। আমরা এখন গল্পটি শুনব। বসন্তের এক ঝলমলে সকাল, রবিবার। নদীর কাছাকাছি কতগুলো জরাজীর্ণ বাড়িরই একটি দোতলায় তার নিজস্ব ঘরে বসেছিল তরুণ এক ব্যবসায়ী। তার নাম জর্জ বেন্ডেম্যান। বাড়িগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেও উচ্চতা ও রঙের তফাৎ ছাড়া সেগুলো যে পরস্পর আলাদা তা বোঝা যায়। জর্জ বসে তার পুরনো এক বন্ধুকে চিঠি লিখছিল। বন্ধুটি থাকে দূর প্রবাসী। চিঠি লেখা শেষ করে জর্জ সেটা আস্তে আস্তে খামে ভরে। এরপর লেখার টেবিলের উপর ভার দিয়ে অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে একবার বাইরের দিকে তাকায়। জর্জের টেবিল ঘেঁষেই জানালা থেকেই নদী, ব্রিজ ও পাহাড়ি শ্যামল বনভূমির অনেকটাই চোখে পড়ে। কিন্তু পড়লেও জর্জ ভাবছিল তার বন্ধুরই কথা। আগে এখানেই থাকতো সে, কিন্তু নিজের ভবিষ্যতের ব্যাপারে সুবিধে করতে না পেরে অবশেষে রাশিয়ায় চলে যায়। এখন সে সেন্ট পিটার্সবার্গে একটি ব্যবসা চালাচ্ছে। ব্যবসার শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু কিছুকাল হলো বাড়তির দিকে। সে কারণে তার কদাচিৎ আসার ইচ্ছেতেও যেন দাড়ি পড়েছে এবং প্রায় উদ্দেশ্যহীন হয়েই বিদেশে পড়ে থেকে নিজেকে নিঃশেষিত করে চলেছে। তাকে দেখলে পুরোপুরি লম্বা দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তার মুখটা যতই অচেনা লাগুক, জর্জ কিন্তু তাকে ছেলেবেলা থেকেই ভালো করে চেনে। ইদানিং তার গায়ের চামড়া এতটাই ফ্যাকাশে হয়ে যাচ্ছে যে বোঝাই যায় ভেতরের কোনো সুপ্ত অসুখ মাথাচাড়া দিয়ে উঠেছে। অথচ তার নিজের কথায় ওখানকার কলোনির আশেপাশে পাড়া প্রতিবেশীদের সঙ্গে তার কোনো নিয়মিত যোগাযোগ নেই এবং প্রায় কোনো রাশিয়ার পরিবারের সঙ্গেই তার কোনো দিনই মাখামাখি হয়নি। ফলে স্থায়ী এক আইবুড়োর তকমা নিয়েই নিজেকে ছেড়ে দিয়েছিল সে। এমন একজন মানুষকে সে কী বা লিখতে পারে যার কোনো হেলদোল নেই? তার জন্য সে সমবেদনা জানাতে পারে, কিন্তু সাহায্য করতে পারে না। কিন্তু দেশে ফিরে এসে আবার থাকা টাকার ব্যাপারে বা পুরনো বন্ধুদের সঙ্গে পুনরায় সম্পর্ক ঝালিয়ে তুলতে তাকে কি কোনো রকম পরামর্শ দেওয়া উচিত? দিলেও তাতে তার পিছিয়ে যাওয়া বা সম্পর্ক হানির কোনো ব্যাপার নেই, বরং সামগ্রিকভাবে তার বন্ধুত্বের ওপর নির্ভরতাই আরও বাড়বে। কিন্তু এটা বোধহয় তাকে বলা ভালো যে এ পর্যন্ত তার প্রচেষ্টা বা ব্যর্থতা যাই থাকুক না কেন, সেসব ছেড়ে শেষ পর্যন্ত সে যেন এখন দেশে ফিরে আসে। বরং একজন অনুতপ্ত উড়নচণ্ডী হিসেবে সবার সঙ্গে তার ব্যবধান ঘুচিয়ে নেয়। কেননা তার বন্ধুরা সবাই তার বিষয়ে জানে যে কি হয়েছে। ফলে একজন সাবালক হিসেবে তার কৃতি ও দেশে থাকা বন্ধুদের বাতলানো পথই তাকে গ্রহণ করা উচিত। তবে তাকে দেশে ফিরিয়ে আনা বোধহয় আদৌ সম্ভব হবে না। মনে মনে ভাবে জর্জ। অনেক দিন বাইরে আছে। এখানকার হালফিলের ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তাছাড়া বন্ধুদের অনবরত বলতে থাকা প্রায় তেতো হয়ে ওঠা পরামর্শ বা মতান্তরের কারণে এর পরেও যদি চলে যায় সে, তবে বিদেশে একজন বিদেশি হয়েই কিন্তু থাকতে হবে তাকে। অথচ বন্ধুদের কথা মতো যদি এবার
এসেও যায় এবং শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে যদি নিজেকে এখানে মানিয়ে নিতে না পারে তবে বন্ধুদের ছেড়েও যেমন থাকতে পারবে না, আবার সেভাবে মেলামেশাও করতে পারবে না তাদের সঙ্গে। ফলে অপমানিতই বোধ করবে সেই। তার চেয়ে সবচেয়ে ভালো হয় নাকি যদি সে এখানকার মতো বিদেশেই থেকে যায়। সব দিক ভেবে জজের মনে হচ্ছে দেশে ফিরে বা কি হবে, সাফল্য সে ফিরে পাবে কি। এ সমস্ত কারণে কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে তো কেউ হয়তো দূরে থাকার কারণে সেভাবে কোনো খবরাখবরই পাঠায়নি। জর্জও কোনো খবর দেয়নি তাকে। বছর তিনেক আগে শেষ যেবার বন্ধুটি আসে এদেশে, জর্জ তাকে কিছুদিন থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু বন্ধুটি রাজি হয়নি। উল্টে ভুলভাল ওজোর তুলে জানিয়েছিল রাশিয়ার রাজনৈতিক অবস্থা খুবই টালমাটাল, তাই তার মতো ছোটোখাটো একজন ব্যবসায়ীর পক্ষে বেশি দিন ব্যবসা স্থল থেকে দূরে থাকা সঙ্গত নয়। জর্জ টের পেয়েছিল অজুহাতটা নিতান্ত বাজে, কেননা সে সময় অজস্র রাশিয়ান খোশ মেজাজে ইউরোপের নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ফলে জেনেও সে কিছু বলেনি। তাছাড়া গত 3 বছরে জর্জের জীবনে কত উল্লেখযোগ্য পরিবর্তনই না ঘটে গেছে। 2 বছর আগে তার মা মারা যায়। সেই থেকে জর্জ আর তার বাবা মিলে দুজনে কোনো রকম ঘরের কাজ চালিয়ে নিয়েছে। ওই সময় মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখেছিল জর্জ। বন্ধু উত্তরে একটা নামকুয়াস্তে সমবেদনা সূচক চিঠি দিয়েছিল। ক্ষুণ্ণ হলেও বন্ধুর অসহায়তা ও দূরে থাকার কারণে মনে মনে তাকে ক্ষমা করে দিয়েছে জর্জ। যাই হোক, মায়ের মৃত্যুর পর থেকে জর্জের জীবনধারাই একরকম বদলে যায়। সব কিছু থেকে আলাদা হয়ে বাবার ব্যবসায় মনোনিবেশ করে সে। মায়ের জীবদ্দশায় ব্যবসার দেখাশোনার কাজ করতে যা কিছু তার বাবা একাই চালাতেন, কিন্তু মায়ের মৃত্যুর পর সেই মানুষটা একদম অন্যরকম হয়ে গেলেন। যথেষ্ট কর্মক্ষম হওয়া সত্ত্বেও হঠাৎ করে ব্যবসার দায় দায়িত্ব তিনি ছেলের কাঁধেই সব চাপিয়ে ঘরের কোণে আত্মগোপন করে রইলেন। সেই থেকেই তিনি এখনও ওরকমই, যেন বিশ্ব সংসার থেকে সম্পূর্ণ নিস্পৃহ। এদিকে এক অদ্ভুত কাণ্ড, ব্যবসার দায়িত্ব নিয়েই যেন ভাগ্যকে রাতারাতি বদলে ফেলল জর্জ। এই 2 বছরে ব্যবসা তার ফুলে ফেঁপে উঠল। কর্মীর সংখ্যা বেড়ে হলো দ্বিগুণ আর লাভের পরিমাণ কম করে 5 গুণ। এভাবেই চলল যে অদূর ভবিষ্যতে জর্জের অগ্রগতি আরও বৃদ্ধি পাবে, তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু জর্জের বন্ধুর কাছে জর্জের এই ব্যাপক পরিবর্তনের কোনো খবরই ছিল না। বছর 2 আগে তার মায়ের মৃত্যুর খবর পেয়ে যে শোক জ্ঞাপক চিঠিটা লেখে তার বন্ধু, তাতে জর্জকে সে বোঝানোর চেষ্টা করেছিল রাশিয়ায় চলে আসতে এবং জর্জের মনমতো ব্যবসায় আত্মনিয়োগ করে উন্নতি ঘটাতে। কিন্তু ওই ব্যবসায় লাভের যে পরিমাণ দেখিয়েছিল তা এখানকার জর্জের ব্যবসার লাভের তুলনায় খুবই কম, প্রায় চোখেই দেখা যায় না বলা যায়। তবু সে বন্ধুকে তার ব্যবসায় এমন বিস্ময়কর সাফল্যের কথা জানায়নি, কিন্তু এখন যদি সে তা ক্রমান্বয়ে জানাতে থাকে তবে তা হবে সত্যি খাপছাড়া। সুতরাং এসব খবরে না গিয়ে জর্জ তার বন্ধুর সঙ্গে নিজেকে যেসব আলোচনায় আবদ্ধ রাখে, যার বেশিরভাগই হলো অলস রবিবারের কতগুলো স্মৃতিচারণ। বন্ধুকে তার এমন কিছু বলার কথা মনে হয়েছে যেগুলি এখানকার খণ্ড খণ্ড কিছু চিত্র, যেগুলিকে দীর্ঘ বিরতিতে তার বন্ধু নিজের মতো করে সাজিয়ে নিতে পারে, এবং শেষ পর্যন্ত জর্জের কাছে এমনটাই ঘটেছে। 3 বার আলাদা আলাদাভাবে 3টে দীর্ঘ ও আন্তরিক চিঠি দিয়েছে সে তার বন্ধুকে। লিখেছে এক গুরুত্বহীন যুবকের সঙ্গে সমান গুরুত্বহীন এক যুবতীর পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার কথা। বস্তুত তার মতলবের পুরোপুরি উল্টে ব্যাপারটা হলেও তার বন্ধু কিন্তু এ ধরনের উল্লেখযোগ্য ঘটনায় বেশ উৎসাহ দেখাতে শুরু করেছিল। তবুও জর্জ বন্ধুকে এসব লেখায় উৎসাহর চেয়ে ছটফট করছিল বেশি নিজের কথাটা জানানোর জন্য। 1 মাস আগে ফ্রাউলিন ফ্রিয়েডা নামে এক অভিজাত ঘরের সুন্দরী মেয়ের প্রেমে পড়েছে সে প্রায়ই তার সঙ্গে তার বন্ধুর কথাটি আলোচনা করে এবং তাদের মধ্যে যে অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে তাও তাদের কথোপকথনে প্রাধান্য পায়। তাহলে মনে হচ্ছে তোমার বন্ধু বোধহয় আমাদের বিয়েতে আসবে না।
একদিন সে বলেছিল। হঠাৎ ফ্রাউলিন অর্থাৎ ফ্রাউলিন বলেছিল, জানিয়েছিল, তবুও তোমার সমস্ত বন্ধুদের কথা জানার অধিকার আমার আছে। আমি চাই আমাদের বিয়ের অনুষ্ঠানে তারা সবাই আসুক। উত্তরে বলেছিল জর্জ, দেখো, আমি তাকে কোনো সমস্যায় ফেলতে চাই না। আমি লিখলে যত অসুবিধেই থাকুক না কেন সে ঠিক চলে আসবে, কিন্তু আমাদের সুখী জীবনের দেখে ও হতাশ হবে, ভেতরে ভেতরে ভেঙে পড়বে কিংবা ঈর্ষার জ্বলবে। এরপর বুক চাপা নিঃসঙ্গতা নিয়ে আবার ফিরে যাবে রাশিয়ায়। আমাকে ভুল বোঝো না ফ্রাউ, নিঃসঙ্গতা বলতে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তা পারছি, কিন্তু তোমার বন্ধুটি যে আমাদের বিয়ের খবর অন্য কোনো সূত্রে জানতে পারবে না, এ কথা কি তুমি জোর দিয়ে বলতে পারো? না, তা অবশ্য নিশ্চিত করে বলা যায় না। ইতস্ততা করেও জর্জ বলেছে, তবে কি না অত দূরে আছে মনে হয় না আগ বাড়িয়ে কেউ খবরটা ওকে জানাবে। তাহলে তোমার বন্ধুদের ব্যাপারটাই যখন এরকম জর্জ, একটু থেমেই আবার গলাটা খাদে নামিয়ে বলেছিল ফ্রাউলিন, তখন আমাদের বিয়ের ব্যাপারে আর বোধহয় এগুলো ঠিক হবে না। না না, তা কেন? তাহলে তো আমরা উভয়ই এই জন্য দায়ী থাকব। কিন্তু আমি তা চাই না। বলতে বলতে নিবিড় এক চুম্বনে ফ্রাউলিনকে থামাতে চেয়েছে জর্জ। আর ওই তখনই আবার বলে উঠেছে ফ্রাউলিন, যাই হোক, ব্যাপারটা আমার খুবই খারাপ লাগছে। না না, তোমার খারাপ লাগার কিছু নেই, আমি দেখছি। বলতে গিয়েই ভাবে জর্জ, সত্যিই তো ব্যাপারটা নিয়ে লুকোচাপার দরকার কি? যা ঘটেছে তো স্পষ্ট জানানোই ভালো। আর তাতে যে বন্ধু মন খারাপ করবে এমন তো নাও হতে পারে। আর মন খারাপ করলেও আমি নিরুপায়। বন্ধুর জন্য আমি তো আমার জীবনের ধারাকে পাল্টে ফেলতে পারি না। এবং শেষ পর্যন্ত আজ এমন এক রবিবারের সকালে চিঠিতে ফ্রাউলিনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাটা বন্ধুকে এইভাবে লিখেছে জর্জ। এবার তোমাকে একটা সুখবর দিচ্ছি। সম্প্রতি আমি একটি সম্ভ্রান্ত মেয়ের প্রেমে পড়েছি। নাম ফ্রাউলিন ফ্রিয়েডা। ফ্রাউকে তুমি চেনো না, চেনার কথাও নয়। তুমি রাশিয়ায় চলে যাওয়ার অনেক পরেই সে আমাদের এই শহরে এসেছে। পরের চিঠিতে ফ্রাউ সম্পর্কে তোমাকে বিস্তারিত লিখব। আজ কেবল অকপটে জানাচ্ছি, আমি ওর প্রেমে মুগ্ধ, কৃতার্থ, আমি সুখী, আমি পরিপূর্ণ। একথা জেনে আশা করি তুমি আনন্দিত হবে। তাছাড়া এবার থেকেও তুমিও একজন ভালো বান্ধবীও পাবে। আর তা তোমার মতো অবিবাহিতের পক্ষে কম লাভের কথা নয়। অনেক দিনের মধ্যে তুমি ফ্রাউয়ের চিঠি পাবে। আমি জানি খবরটা পেয়ে দূরদেশ থেকে হুট করে চলে আসাটা তোমার পক্ষে সম্ভব নাও হতে পারে। তবু আশা করি যত বাধাই আসুক না কেন আমাদের বিয়ের অনুষ্ঠানে তুমি উপস্থিত থাকবেই। খামটা হাতে নিয়ে অনেকক্ষণ জানালা দিয়ে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল জর্জ। আর ভবিষ্যৎ জীবনের এক সুখের ছবি কল্পনা করে নিজের অজান্তেই মুচকি হেসে চলেছিল। অবশেষে একসময় খামটা পকেটে পরে উঠে দাঁড়ালো জর্জ। তার ঘরের পেছন দিয়ে সরু এক ফালি বারান্দার ওপারে বাবার ঘর। কি ভেবে জর্জ তার বাবার ঘরের দিকে পা বাড়ালো। বেশ কয়েক মাস হয়ে গেল জর্জ আর তার বাবার ঘরে যায়নি। অবশ্য যাওয়ার মতো কোনো কারণও ঘটেনি। আগে যখন বাবা ব্যবসার কাজকর্ম দেখতেন তখন তারা দুজনেই বাইরের হোটেলে দুপুরের খাওয়া একসঙ্গেই সারত। অবশ্য সন্ধ্যের পর আর বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ খুব একটা হতো না, কেননা সে সময় জর্জ প্রায়ই ছুটত বন্ধুদের আড্ডায়। এখন বাবার ব্যবসার দায়িত্ব নেওয়ার পর বাবার সঙ্গে তার আর দেখা হয় না বললেই চলে। সারাদিনই সে ব্যস্ত থাকে ব্যবসার কাজে। আর সন্ধ্যের পর প্রতিদিনই ফ্রাউকে নিয়ে এদিক ওদিকে ঘোরে। অবশ্য হঠাৎ করে এক আধ দিন আচমকা বসার ঘরেই বাবার সঙ্গে দেখা হয়ে যায় তার, কিন্তু কথাবার্তা হয় না। দুজনেই খবরের কাগজে পড়তে ব্যস্ত থাকে। বাবার ঘরে পা দিয়েই চমকে উঠল জর্জ। এমন আলো ঝলমলে রবিবারের সকালটায় এই ঘরটা কি অন্ধকার। বিশেষ করে উল্টো দিকের সরু উঠোনের দিকটায় উঁচু দেওয়াল থাকায় ঘরে একদমই আলো ঢোকে না। বাবা ঘরের এক কোণে জানালার কাছে একটা চেয়ারে বসেছিল। তার মাথার উপরের দেওয়ালে জর্জের মায়ের নানা স্মৃতি স্মারক ঝুলানো। চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসার কারণে জর্জের বাবা ঝুঁকে পড়ে খবরের কাগজ পড়েছিলেন। কাছেই টেবিলের উপর রেখে যাওয়া তার প্রাতরাশ পড়ে আছে। দেখেই টের পাওয়া যায় যার অধিকাংশই তিনি স্পর্শও করেননি।
আরে জর্জে! ছেলের সাড়া পেয়েই বাবা উঠে দাঁড়ালেন। তারপর ছেলের দিকে এগিয়ে গেলেন, কিন্তু এগোতে গিয়েই তার ভারী ড্রেসিং গাউনের বুকের দিকটা হুড়মুড় করে খুলে গিয়ে নিচের দিকটা খলবল করে উঠল। সত্যি আমার বাবা এখনও একজন বিপুলায়তন মানুষ, মনে মনে ভাবল জর্জ। তারপর একসময় যে একটু জোরেই বলে উঠল, ইস কি বিচ্ছিরি অন্ধকার এখানে বাবা। বাবা বললেন, হ্যাঁ সত্যিই খুব অন্ধকার, তার উপর তুমি আবার জানালাটা ভেজিয়ে রেখেছ। কি করব, আমার এমনিই ভালো লাগে। কিন্তু বাইরে কি সুন্দর উষ্ণ সকাল। জর্জ বসলো এসে ঘরের ভেতরে। বাবা ততক্ষণে টেবিলের কাছে গিয়ে ঝুঁকে পড়েছে। টেবিলের প্রাতরাশের খাবার সহ ডিশগুলো এক জায়গায় জড়ো করে সেগুলো ঢুকিয়ে দিচ্ছিল একটা দেরাজের ভিতরে, দিয়ে পরে তাকালো। জর্জ বাবার কাজকর্ম লক্ষ্য করছিল। একসময় বলল, তোমাকে একটা কথা বলতে এসেছি বাবা। সেন্ট পিটার্সবার্গে আমি আমার বাগদানের খবর জানিয়ে একটা চিঠি পাঠাচ্ছি। বলতে বলতে পকেট থেকে চিঠির মুখটা টেনে এনে সেটা পকেটে ঢুকিয়ে রাখলো। বাবা লক্ষ্য করলেন সেটা, পরে শুধুলো, সেন্ট পিটার্সবার্গে কে থাকে ওখানে? কেন? আমার বন্ধু। জর্জ বলল, বাবার চোখে চোখ রেখে। কথাবার্তা বলার সময় বাবা যেন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। সে ভাবছিল মনে মনে, ভাবতে ভাবতেই আর চোখে তাকাচ্ছিল একবার বাবার দিকে। বুকের উপর আড়াআড়িভাবে হাত দুটো রেখে কেমন গ্যাঁট হয়ে বসে আছেন বাবা। ও আচ্ছা আচ্ছা, তোমার বন্ধু, বাবা বললেন। এরপর বাবার গলায় কেমন অদ্ভুত এক নাটকীয় ভঙ্গি। আসলে কি জানো বাবা, জর্জ বলল একটু ঢোক গিলে, আমি আমার বাগদানের কথাটা প্রথমে ওকে বলতে চাইনি। ওর অবস্থা বিবেচনা করেই চেপে গিয়েছিলাম। কেননা তুমি তো নিজেই জানো আমার বন্ধুটি একটু অন্য ধরনের, তাই ভেবেছি সরাসরি কিছু জানাবো না ওকে। অন্য কারো কাছ থেকে জানে তো জানুক, যদিও এ কথা ঠিক যে আর কারোর মারফত জানার সম্ভাবনা খুবই কম। তবুও ভেবেছিলাম আমি নিজে থেকে কিছু জানাবো না তাকে। ভেবেছিলে, কিন্তু এখন বোধহয় মত পরিবর্তন করেছ, এই তো? বাবার এক হাতে চশমা, অন্য হাতে কাগজগুলো জানালার তাকে রাখতে রাখতে বললেন তিনি। জর্জ হাসলো। হ্যাঁ ঠিকই ধরেছ, এ নিয়ে আমি অনেক ভেবেছি, শেষে এরকম সিদ্ধান্তে এসেছি। ও যদি আমার প্রকৃত বন্ধু হয় তাহলে খবরটা পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। সেজন্য চিঠিটা লিখলাম, তবে চিঠিটা পোস্ট করার আগে একবার তোমাকে জানানোর দরকার বলেই জানালাম। তা ভালোই করেছো, কিন্তু জর্জ, বলতে গিয়ে বাবার দন্তহীন ফোকলা মুখের অনেকটাই বেরিয়ে এলো। তাহলে শোনো, তোমার বন্ধুকে চিঠি দেওয়ার ব্যাপারে আমার মত নিতে এসেছে জেনে খুব খুশি হয়েছে আমি। তবে সব ব্যাপারটা এখনও খুলে বলনি আমাকে। না বললেও যে আমি কিছু মনে করছি তা নয়। তাছাড়া তুমি যেটুকু বললে তার চেয়ে বেশি শোনার কৌতূহলও আমার নেই। তোমার মায়ের মৃত্যুর পর থেকে আমার অজান্তে এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যেগুলি আমার মতে ঠিক নয়। হয়তো এমন হতে পারে সময় কিংবা সুযোগ পাওনি বলেই আমাকে তুমি সেসব কথা জানাওনি। যেমন ধরো আমার এই ব্যবসার কথা, কি হচ্ছে না হচ্ছে তার বিন্দু বিসর্গও জানি না আমি অনেক দিন। অবশ্য তার মানে এমন বলছি না যে তুমি ইচ্ছে করেই আমার কাছে সেসব চেপে যাচ্ছ। তাছাড়া একথাও সত্যি যে বহুকাল হলো আমি আর কোনো ব্যাপারে নজর দিচ্ছি না। কি করব, আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে আসছে। তার কারণ আমার বার্ধক্য। আরও একটা কারণ আছে, তা হলো তোমার মায়ের মৃত্যু। তোমার মায়ের মৃত্যু আমাকে ভীষণ আঘাত দিয়েছে। যাই হোক, যে ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, অর্থাৎ ওই চিঠিটা, দেখো তোমার বন্ধুকে চিঠি দেওয়ার ব্যাপারে আমি নিশ্চয়ই তোমাকে আমার মতামত জানাবো, কিন্তু দোহাই জর্জ, আমাকে কথা দাও তুমি কিছু লুকোবে না, আমাকে প্রতারিত করার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক করে বলো তো, সত্যিই কি সেন্ট পিটার্সবার্গে তোমার কোনো বন্ধু আছে? বাবার কথায় জর্জ কেমন হতবুদ্ধ হয়ে পড়ে। মনে মনে বুঝি বাবাকেই উদ্দেশ্য করে সে বলতে থাকে। আর সে যে বলে তা এরকম, হাজার বন্ধুর চেয়ে তুমি আমার কাছে অনেক বড় বাবা। তুমি কি জানো এই মুহূর্তে আমি কি ভাবছি? তুমি কিন্তু নিজের দিকে একদম নজর দিচ্ছ না বাবা, কিন্তু এই বয়সে অবশ্যই নিজের দিকে তাকানো উচিত। তুমি বিলক্ষণ জানো ব্যবসায় তোমাকে ছাড়া আমার এক পাও চলবে না। ব্যবসার ভালো মন্দের কথা ভেবে যদি তোমার শরীর খারাপ হয়ে থাকে তাহলে শপথ করে বলছি কালই আমি ও পাঠ চুকিয়ে দেব।
তোমার শরীর ভেঙে পড়ুক এ আমি কিছুতেই চাইব না। নিশ্চয়ই তোমার এ অবস্থায় একটা পরিবর্তন দরকার, বেশ ভালো পরিবর্তনই করতে হবে। তুমি এই অন্ধকার একটা ঘরে জবুথবু হয়ে দিন কাটাচ্ছ, ঠিকমতো খাচ্ছ না, টেবিলে প্রাতরাশ অভুক্ত অবস্থায় পড়ে থাকছে, অথচ শরীরের শক্তির জন্যই তোমার এখন নিয়মিত খাদ্যের প্রয়োজন প্রচুর আলো হাওয়া, অথচ তুমি একটা বদ্ধ জানালার পাশেই বসে থাকো। না বাবা, এটা ঠিক নয়। আমি একজন ডাক্তারকে নিয়ে আসব, সে তোমার স্বাস্থ্য পরীক্ষা করবে, তার কথা মতোই এরপর তোমাকে আমি দেখব, তার কথা মতোই চলতে হবে তোমাকে, আর এক ঘরটা পাল্টাতে হবে। আমরা পরস্পর ঘর বদলে দেব, তুমি যাবে সামনের ঘরে, আমি আসবো এখানে, আর পরিবর্তনের কোনো কিছুই তোমার নজরে আসবে না। তোমার সমস্ত জিনিসই তোমার সঙ্গে সঙ্গেই চলে আসবে, কিন্তু সেসব পরে করার সময় আছে। আপাতত তোমার বিশ্রাম দরকার। আমি তোমাকে কিছুক্ষণের জন্য বিছানায় শুয়ে দিচ্ছি, এসো তোমার গায়ের ওই টাউনগুলো আগে খুলে দিই। ঘাবড়িও না, আমি সব পারবো। অথবা তুমি যদি এখনই কোনো রকমে সামনের ঘরে হেঁটে গিয়ে বিছানায় শুয়ে পড়ো তবে তো কথাই নেই। জর্জের খেয়াল হয় বাবার উস্কো খুস্কো লম্বা সাদা চুলের খানিকটা তার কাঁধের দিকে নেমে এসেছে। জর্জ বাবার পেছনে গিয়ে দাঁড়ায়। জর্জ! এই সময় বাবা ঘাড় না ফিরিয়ে ডাকলেন জর্জকে। বাবা গলাটা যেন খাদে নামালো। জর্জ বাবার পাশেই হাঁটু গেড়ে বসল। বৃদ্ধ মানুষটির চরম পরিশ্রান্ত মুখে সে দেখল তার অতিরিক্ত স্ফীতকায় চোখের দুটি মণি তার দিকে স্থির, চোখের কোণ দিয়ে যেন তাকে দেখছে। দেখো জর্জ, বৃদ্ধ মানুষটি বলতে থাকলেন, আমার মনে হয় সেন্ট পিটার্সবার্গে তোমার কোনো বন্ধু নেই। তুমি সব সময় অন্যকে প্রতারণা করো, এমনকি এ ব্যাপারে আমাকেও রেয়াত করো না। কি করে সেন্ট পিটার্সবার্গে তোমার বন্ধু থাকতে পারে বলো তো? আমি কিন্তু বিশ্বাস করি না, কিন্তু একবার ভালো করে ভেবে দেখো বাবা। বলতে বলতে জর্জ তার বাবাকে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা করলো। দুর্বল বলে ঠিকমতো দাঁড়াতে না পারায় বাবার গা থেকে ড্রেসিং গাউনটা নিচের দিকে ঝপ করে খসে পড়ল। জর্জ বলে চলল, তোমার মনে আছে বছর তিনেক আগের কথা? শেষ যেবার বন্ধুটি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, তুমি কিন্তু প্রথম দিকে আমার এই বন্ধুটিকে তেমন পছন্দ করতে না। অন্তত দুবার আমার ঘরে এসে অনেকক্ষণ আমার সঙ্গে নানা রকম কথাবার্তা বললেও কিন্তু আমি তোমার সঙ্গে আলাপ করিয়ে দিইনি, কেননা আমি খুবই ভালো করে জানতাম যে তুমি তাকে পছন্দ করো না। না করার কারণ বোধহয় আমার বন্ধুটির কিছু খ্যাপাবি ছিল। অবশ্য পরে তোমার সঙ্গে তার পরিচয় হয় এবং তুমি তার সঙ্গে ভালো ব্যবহারও করেছিলে। তার কথা মন দিয়ে শুনতে ও নানা রকম প্রশ্নও করতে, সেটা লক্ষ্য করে মনে মনে আমি খুশিও হয়েছিলাম। মনে করে দেখো বাবা, একবার সে তোমাকে রুশ বিপ্লব নিয়ে নানান রকম অবিশ্বাস্য সব গল্প বলেছিল। যেমন ধরো সেই ঘটনাটার কথা, একবার ব্যবসার কাজে বন্ধুটি কিয়েভ শহরে যায়, তখন সেখানে জোর দাঙ্গা হাঙ্গামা চলছে। সেখানে গিয়ে সে দেখেছিল কোনো এক বাড়ির ঝুল বারান্দায় দাঁড়িয়ে এক পাদ্রী, সে রক্ত দিয়ে চওড়া করে তার হাতের তালুতে ক্রোশ আঁকছে। একে হাতের তালু তুলে রাস্তায় জড়ো হওয়া লোকদের তা দেখাচ্ছে। মনে করো দেখো বাবা, তুমি ওই গল্প একাধিকবার একে ওকে বলেছ। ইতিমধ্যে জর্জ তার বাবাকে আবার ঠিকঠাক দাঁড় করিয়ে দেয়। তারপর তার উলের পাজামাটা সে আস্তে করে খুলে ফেলে। পাজামার নিচে লিনেনের আন্ডারওয়্যার আর পায়ে মোজা। আন্ডারওয়্যারের চেহারা দেখে লজ্জাই পেল জর্জ। কি ভীষণ নোংরা বুড়ো বাপ! তার পোশাক আশাক, বিশেষ করে আন্ডারওয়্যার ঠিকমতো পরিষ্কার আছে কি না এটা লক্ষ্য রাখা তারই কর্তব্য। যদিও এখনও পর্যন্ত ভবিষ্যতে বাবা কোথায় থাকবে তা নিয়ে তার হবু বধূর সঙ্গে খোলাখুলি কোনো আলোচনাই হয়নি, বরং নীরবে বোধহয় এটাই মেনে নিয়েছিল যে বৃদ্ধ মানুষটি এ বাড়িতে একাই থেকে যাবেন। কিন্তু বাবার অসহায় অবস্থা দেখে মুহূর্তের মধ্যে জর্জ তার সিদ্ধান্তটা নিয়ে ফেলল। সে ঠিক করলো বিয়ের পর সে আর ফ্রাউলিন যেখানে গিয়েই উঠুক না কেন বাবাকেও সঙ্গে নিয়ে যাবে। তবে গভীর পর্যবেক্ষণের পর বাবাকে লক্ষ্য করে এটাই মনে হলো জর্জের, ওখানে গিয়ে খোলা মনে বাবার প্রতি যত্নবান হলেও সেটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে।
জর্জ দু হাতে শক্ত করে বাবাকে তুলে বিছানার দিকে এগিয়ে যায়, কিন্তু বৃদ্ধ মানুষটি ভ্রুক্ষেপহীন। তিনি তখন তার বুকে ঝোলানো ঘড়ির চেনটা নাড়াচাড়া করতে ব্যস্ত। ভয় পেয়ে গেল জর্জ, একটু যেন থমকেই দাঁড়ালো। বিছানায় নিয়ে যাবে কি? যেভাবে শক্ত করে তার কোলে ঝোলন্ত অবস্থায় ঘড়ির চেনটা নাড়াচাড়া করছে বাবা, তাতে জর্জের রীতিমতো কষ্টই হচ্ছিল। কিন্তু বিছানায় শুয়ে পড়ার পর তিনি আবার অন্য মানুষ। বোঝাই গেল না একটু আগেও তিনি ছিলেন অসমর্থ। মানুষটি উঠে বসলেন, বসে কম্বলটা টেনে নিয়ে নিজের পা থেকে কাঁধ পর্যন্ত ঢেকে দিলেন। তারপর জর্জের দিকে স্বাভাবিক চোখে তাকালেন। এতক্ষণে নিশ্চয়ই আমার বন্ধুর কথা মনে পড়েছে, তাই না বাবা? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো জর্জ। জর্জের কথা কানে তুলল না তার বাবা, বরং পায়ের দিকটা ঠিকমতো ঢাকা আছে কি না জানতে না পেরে ছেলেকে শুধলেন, কম্বলটা ঠিকঠাক গায়ে দিয়েছি তো? না না, সব ঠিক আছে। এবারে তুমি বিছানায় খুব ভালোভাবে শুয়ে আছো, জর্জ বলল। বলতে বলতে কম্বলের চারদিকটা তার গায়ের চারপাশে আরও ভালো করে ঢুকে দিল। তাহলে কম্বলটা গায়ে ঠিকই জড়ানো আছে, তাই না? মানুষটি আবারও একবার শুধলেন, যেন ছেলের উত্তরে ঠিক ভরসা করতে পারছিলেন না তিনি। না না, চিন্তা করো না, তুমি ঠিকঠাক সবই আছে। না, নেই। আচমকা বিকট চিৎকার দিয়ে উঠলেন বৃদ্ধ মানুষটি। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে কম্বলটাকে শূন্যে ছুঁড়ে দিলেন। কম্বলটা সরাসরি শূন্যে উঠেই তড়াক করে আবার বিছানায় নেমে এলো, কিন্তু নিজের শরীরের ভারসাম্য রাখার জন্যেই নিচু ছাদের দিকে একটা হাতকে হালকা করে ছুঁড়ে রাখলেন। আমি জানি তুমি আমার আপদমস্তক ঢেকে রাখার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছ। বলতে বলতেই মানুষটি তাকালেন, কিন্তু মনে রেখো আমি এসব ঢাকাঢাকির অনেক বাইরে। তাছাড়া খানিকটা দুর্বল হয়ে পড়লেও এখনও তোমাকে জব্দ করার মতো ক্ষমতা আমার আছে। এবার তাহলে আসল কথাটা শোনো। হ্যাঁ, তোমার বন্ধুকে আমি ভালোভাবেই চিনি শুধু না, আমার হৃদয়ের পরেই পুত্র হিসেবে তার স্থান আমার কাছে। আর সেজন্যই তুমি তাকে ভাওতা দিয়ে চলেছ বছরের পর বছর। কেন নয়? তুমি কি ভাবছো তার দুরবস্থার জন্য আমি দুঃখিত নই? না, তা নয়। আর নয় বলেই তুমি নিজেকে অফিস বন্দি রাখছো। কেউ গেলে তাকে ব্যস্ত আছি এই অজুহাতে দূরে সরিয়ে দিচ্ছ। কোথাও করছো না, দেখাও করছো না, এবং একইভাবে প্রিয় বন্ধুকে দিনের পর দিন মিথ্যে ভরা চিঠি লিখেছ রাশিয়ায়। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, কোনো পিতারই বোধহয় পুত্রের মধ্য দিয়ে কিভাবে নিজেকে দেখবে তা জানার প্রয়োজন নেই। তুমি ভাবছো তোমার বন্ধুকে তুমি নিচে ফেলে রাখবে, এবং এতটাই নিচে ফেলে রাখবে যাতে কোনো দিন আর সে উঠে দাঁড়াতে পারবে না। না পারলে তুমিও তার উপর চড়ে বসবে, কোনো দিন তাকে নড়াচড়াও করতে দেবে না। বাহ, কি সুন্দর! এই তো আমার সুযোগ্য পুত্রের সত্যি বিবাহের প্রকৃষ্ট সময়। চমকে উঠল জর্জ। বিস্ফারিত চোখে দেখল তার বাবার মধ্যে যেন শয়তানের সম্মিলিত এক শক্তি এসে ভর করেছে। সেন্ট পিটার্সবার্গে তার বন্ধুর কথাটা এবং বর্তমান অবস্থা সবই দেখে বাবার নখদর্পণে। তাকে এতটা অবহিত হতে দেখেনি আগে। জর্জ তার চোখের সামনে হঠাৎ যেন তার বন্ধুকে স্পষ্ট দেখতে পেল। রাশিয়ার মতো বিশাল এক দেশে এক মস্ত বড় লুণ্ঠিত গুদাম ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে তার হৃত সর্বস্ব বন্ধু। তার চারিদিকে ভাঙা শোকেস, লণ্ডভণ্ড জিনিসপত্র আর গ্যাসের বড় বড় নল স্তূপীকৃত হয়ে ছড়িয়ে আছে। কিন্তু বন্ধুটি অনেক দূরে। এত দূরে কেন সে? কিন্তু আমার কথা শোনো, চেঁচিয়ে উঠলেন হঠাৎ মানুষটি। জর্জ হতচকিত হয়ে গেল। বাবার বিছানার দিকে খানিকটা দৌড়ে গিয়েও যেন আবার থমকে দাঁড়ালো। আর দাঁড়াতেই বাবা গর্জে উঠলেন আবারও। যেহেতু একটা মেয়ে ছেলে ঘাগরা তুলেছে। একটু থেমে বাবা আবারও চড়া গলায় চললেন, যেহেতু মেয়ে ছেলেটা নোংরা জীবনের মতো সে তার ঘাগরা তুলেছে। থেমে গিয়ে মানুষটি একসময় রাগে ফেটে পড়লেন। প্রায় সঙ্গে সঙ্গে অবিকল মেয়েদের মতো ভঙ্গি করে তিনি নিজের শার্টের অনেকটা টেনে উপরের দিকে তুললেন। আর এমনভাবে তুললেন যে বাবার যুদ্ধাহত উরুর ক্ষত চিহ্নটা যেন স্পষ্টই দেখতে পেল জর্জ। বৃদ্ধ মানুষটির মুখায়বে তখন এক বিকৃত ভঙ্গি। বলতে শুরু করলেন, আর সেই ঘাগরা তোলা দেখেই তোমার মাথা গেল ঘুরে। তখন তুমি কি করলে? মায়ের কথা বেমালুম ভুলে গেলে, বন্ধুকে হৃদয়হীনের মতো প্রতারণা করলে, এমনকি বাবাকেও রেহাই দিচ্ছ না। তাকে চাইছো পাকাপাকিভাবে বিছানায় শুইয়ে দিতে। চমৎকার! কিন্তু মনে রেখো জর্জ, আমি এখনও মরিনি।
বলতে বলতে তিনি উঠে বসলেন এবং কম্বলের ভেতর থেকে সজোরে পা দুটো টেনে বের করে আনলেন। আর বেরোতেই খোলামেলা তার শরীরের ভেতরটা যেন খলবল করে উঠল। জর্জ মুহূর্তেই ঘরের এক কোণায় সরে গেল। উদ্দেশ্য যতটা সম্ভব বাবার নাগালের বাইরে থাকা যায়। অনেক দিন আগে থেকেই সে নিজেকে তৈরি রেখেছিল যাতে প্রতিটি অবস্থার শেষ পদক্ষেপ পর্যন্ত সে লক্ষ্য রাখতে পারে। রাখলে সে জানে কোনো রকম অতর্কিত আঘাত পেছন থেকে এলেও তাকে কাবু করতে পারবে না। এই মুহূর্তে সে পুরনো কথাটা মনে করতে গিয়েও যেন এক রকম ভুলেই গেল। ঠিক সূচের সরু ফুটোয় সুতো ভরতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হলে যেমন হয়। কিন্তু তাহলেও তোমার বন্ধু কিন্তু প্রতারিত হতে পারেনি। তর্জনী বাগিয়ে মানুষটি তখন যেন চেঁচিয়ে চলেছেন, হ্যাঁ, আমি তার প্রতিনিধি হয়েই কথাটা বলছি। কিন্তু জানো তো, তোমাকে অনেকটা ভারের মতো লাগছে। বাবাকে থামানোর জন্য প্রত্যাঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না জর্জের। কিন্তু বলেই বুঝলো ঘোরতর অন্যায় করে ফেলেছে সেই। সঙ্গে সঙ্গে একটা শঙ্কা তার মগজের ভেতর চিরবির করে উঠল। জিভে টান পড়ল, হাঁটুতে কাঁপুনি শুরু হয়ে গেল তার। ভার, ঠিক বলেছ। বলতে গিয়ে বাবার মুখ যেন বিকৃত হয়ে উঠল। বললেন, হ্যাঁ, এখন আমি ভারী বটে। ভার না হয়তো কি কি এক অসহায় বিপত্তিক বুড়ো মানুষ আমি। তা ভাড়ামি ছাড়া আর কী বা করতে পারি আমি? পচে মরছি এই ভুতুরে ঘরে। হাড়ে ঘুণ ধরেছে আমার, প্রতি মুহূর্তেই লাঞ্ছিত হচ্ছি। আর তুমি আমার পুত্র দিব্যি বেশ বহল তবিয়তে আছো। সব কিছু দেখেও কেমন নির্বিকার বুক ফুলিয়ে হাঁটছো। তিল তিল করে গড়ে তোলা এই বুড়ো মানুষটার প্রতিষ্ঠানের ফায়দা লুটছ। তোমার চোখে মুখে এখন সাফল্যের হাসি। বাবাকে ঠেলে দিয়েছ অন্ধকার ঘরে, তার অবদানের কথা ভুলে গেছো। এখন তুমি একজন সম্মানীয় ব্যক্তি। তুমি কি ভাবো আমি তোমাকে কখনো ভালোবাসিনি? অদৃষ্টের কি পরিহাস! এখন তুমি কেমন অনায়াসে আমাকে পৃষ্ঠ প্রদর্শন করছো। জর্জ টের পেল তার বাবা বোধহয় এবার সামনের দিকে ঝুঁকে পড়বেন। যদি সত্যিই ঝুঁকে উল্টে তিনি পড়ে যান ও গিয়েও নিজেকে গুড়িয়ে ফেলেন, তাহলে কি হবে? ওর কথাগুলো তার মনের মধ্যে ঝড় তুলেছে। ভাবতে গিয়েই জ্বর চমকে উঠল। বাবা অনেকটাই সামনের দিকে ঝুঁকে পড়েছেন। ঝুঁকলেন, তবে পড়লেন না। তিনি ভেবেছিলেন ছেলে তাকে ধরার জন্য এগিয়ে আসবে, কিন্তু জর্জকে এগুতে না দেখে তিনি আবার সোজা হয়ে বসলেন। এরপর আবার বললেন, তুমি যেখানে খুশি থাকো, তোমাকে আমার প্রয়োজন নেই। তুমি ভাবছো একা তোমারই শক্তি আছে, একা তুমিই সব পারো। কিন্তু নিজের ওপর অতটা আস্থা রাখা ভালো নয়। এখনও তোমার চেয়ে ঢের বেশি শক্তি আছে আমার। আর তোমার মাই আমাকে তা দিয়ে গেছেন। তাছাড়া তোমার বন্ধুদের সঙ্গে আমার ভালোই যোগাযোগ আছে এবং এখনও তোমার ব্যবসার সব খদ্দের আমার পকেটে। বাবার শার্টে পকেটও আছে, মনে মনে বলে উঠল জর্জ। তাহলে কি বাবার কথাগুলো সত্যি? জর্জের চোখে মুখে বিস্ময়। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। বাবাকে এই মুহূর্তে পৃথিবীর এমন একজন মানুষ মনে হচ্ছে যে অসম্ভব সব কিছুকেই সম্ভব করে তুলতে পারেন তিনি। মানুষটির চাপা গর্জন তখনও যেন কানে আসছে। বললেন, একবার ফ্রাউকে নিয়ে এখানে এসো দেখি, আর এসে আমাকে হটানোর চেষ্টা করো দেখি। দেখবে আমি সেই মেয়ে মানুষটাকে কিভাবে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছি। কেমন করে দিচ্ছি তা তুমি বুঝতেও পারবে না। জর্জের মুখে অবিশ্বাস। বৃদ্ধ মানুষটি তখন তার দিকে ঘুরে বসে হাত নেড়ে তার নিজের কথাগুলোই সমর্থন জানাচ্ছে। তুমি তোমার বন্ধুকে নিজের বিয়ের কথা জানাতে চাও, তাই মতামত নিতে আমার কাছে এসেছো, এই তো? কিন্তু নির্বোধ ছেলে, তুমি বোধহয় জানো না সে তোমার সব খবরই রাখে। কি করে রাখলো ভাবছো তো? আমি তাকে জানিয়েছি। তুমি এ ঘর থেকে দরকারি সব জিনিস সরিয়ে নিয়ে গেলেও কাগজ আর কলম কিন্তু নিয়ে যাওনি, ভুলে গেছো। আর আমিও তাই চিঠি লিখতে পেরেছি তোমার বন্ধুকে। আজ কয়েক বছর সে এ শহরে আসছে না, কিন্তু জেনে রাখো তুমি যতটুকু জানো তার চেয়েও সে 100 গুণ বেশি জানে। সে কারণে তোমার মিথ্যে ভরা চিঠিগুলো সে খোলেইনি, পেয়েই বা হাতে ধরে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আমার পাঠানো চিঠিগুলো ডান হাত দিয়ে সযত্নে খুলে পড়েছে মন দিয়ে। উল্লাসে মানুষটি মাথার উপরে হাত তুলে নাড়তে থাকেন। বুঝলে, সে তোমার চেয়ে 1000 গুণ বেশি খবর রাখে। গলাটা আরও চড়তে থাকে বাবার। আর তখনই গর্জের গলায় ঠাট্টা, 1000 কেন, 10,000 গুণ বলো। বৃদ্ধ তাকালেন।
সে যাই বলো, কয়েক বছর ধরে আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি, অপেক্ষা করে আছি কবে তুমি কিছু প্রশ্ন নিয়ে আসবে। তুমি কি ভাবো নিজেকে ছাড়া আমি অন্য কোনো দিকেই তাকাই না? তুমি কি ভাবো আমি কেবল খবরের কাগজে পড়ি? ভুল ধারণা। এই দেখো বলে বৃদ্ধ তার সঙ্গে কোনো রকম নিয়ে আসা কিছু কাগজের পাতা তুলে নিয়ে ছুঁড়ে দিলেন জর্জের দিকে। জর্জ দেখলো সেগুলো পুরনো। মানুষটি বলতে থাকেন, কতদিন হলো আর সাবালক হয়েছে তুমি। তোমার মা আজ আর নেই, থাকলে তিনি তোমার এই সুখের দিনগুলো দেখে যেতে পারতেন। তোমার বন্ধু রাশিয়ায় বছর তিনেক আগে তার ভীরতার জন্যেই তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমার অবস্থা সে তো দেখতেই পাচ্ছ। স্বচক্ষে দেখার ক্ষমতা নিশ্চয়ই তোমার আছে। তাহলে তুমি আমাকে এতকাল ছলনা করেছ। আর্তকণ্ঠে শুধায় জর্জ। বৃদ্ধের মুখে তাচ্ছিল্যের হাসি। আমি আশা করেছিলাম এই কথা তুমি আমাকে আরও অনেক দিন আগে এসে বলবে, কিন্তু বড়ই দেরি করে ফেলেছ জর্জ। এখন আর এসব বলার কোন মানেই হয় না। আস্তে আস্তে কণ্ঠস্বরটি আরও ধারালো হতে থাকলো বাবার। তাহলে এতদিন বাদে তুমি জানতে পারলে যে তোমার অগোচরে অনেক ঘটনা ঘটে গেছে, তাই তো? তুমি বড়ই বোকা, কিন্তু তার চেয়েও বড় কথা হলো তুমি একটা জলজ্যান্ত শয়তান। সুতরাং আমি তোমাকে আদেশ করছি, যাও এক্ষুনি গিয়ে ডুবে মরো। জর্জ চমকে উঠল। সমস্ত ঘটনাই তার কাছে অসহ্য হয়ে উঠেছিল। সে ঘুরে দাঁড়াতে গিয়েই টের পেল বাবা কেমন থপ করে বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু জর্জ ততক্ষণে ঘর থেকে ছিটকে বেরিয়ে এসেছে। তারপর সিঁড়ির দিকে দৌড়ে গেল। ঠিক তখনই সিঁড়ি ধরে বাড়ির ঠিকে ঝি উঠে আসছিল। উন্মাদের মতো জর্জকে নামতে দেখে সে ভয় চেঁচিয়ে উঠল। ততক্ষণে জর্জ লাফাতে লাফাতে প্রায় নিচে। তারপর সামনের দরজা দিয়ে বেরিয়ে তীর বেগে রাস্তা পার হয়ে নদীর দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো এবং একটু বাদেই ব্রিজের ওপরে উঠে এলো জর্জ। ব্রিজে দাঁড়িয়ে রেলিং ধরে সে হাঁপাতে থাকলো, এমনভাবে যেভাবে একজন ক্ষুধার্ত মানুষের নাগালের মধ্যে তার আহার্য পেয়ে করে থাকে। একসময় জর্জ ছিল শহরেরই একজন নামকরা জিমন্যাস্ট। এজন্য একদা তার মা বাবার গর্বেরও শেষ ছিল না। আজ সে বিদ্যেটা কাজে লাগাতে তৎপর হলো জর্জ। সে শক্ত হাতে ডিগবাজি খেয়ে ও পাশে চলে গেল। এই সময় একটা বাস সশব্দে ছুটে আসছিল এবং বাসের যা শব্দ তাতে সে জলে লাফিয়ে পড়লেও কেউ বুঝি টের পাবে না। হে আমার প্রিয় বাবা মা, বিশ্বাস করো আমিও তোমাদের খুব ভালোবাসতাম এখনও। ফিস ফিস করে এটুকু বলা মাত্রই হাতের মুঠোটা আলগা হয়ে গেল জর্জের, আর প্রায় সঙ্গে সঙ্গে নিচের দিকে ঝুপ করে পড়ে গেল জর্জ। কিন্তু পড়লেও বুঝি টের পেল না কেউই। কেবল ব্রিজের ওপরে অবিরাম গাড়ির শব্দ তখন অনবরত ছুটে যাচ্ছে আর আসছে। গল্পটি অনুবাদ করেছেন শচীন দাস। আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন।